আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকে আমার কথা শুনবার জন্য স্বাগত। আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো। প্রথমত, বিএনপি কি সত্যি সংস্কার বিরোধী? তারা কি কোনো সংস্কার চায় না? এই বিষয়টা থাকবে। সাথে থাকবে বাংলাদেশে জঙ্গির যেই বিষয়টা। কারণ গত 2 দিন আগে দেখলাম আমরা কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বাসা বাড়ির ভিতরে মাদ্রাসা করেছিল, সেখানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, অনেকেই আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং সেখান থেকে নাকি কিছু বোম নাকি সরঞ্জাম এগুলি উদ্ধার করেছে পুলিশ। তো এই বিষয়টাও আমার কিছু আলোচনা থাকবে, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো আমরা প্রথম যে বিষয়টা, যে বিএনপিকে কেন সংস্কার বিরোধী মনে করা হচ্ছে, আমি যদি আজকের একটি রিপোর্ট পড়ে নিই। রিপোর্টটা মূলত এই নির্বাচন কমিশনে প্রত্যেক প্রার্থীর আয় ব্যয়ের একটি হিসাব দিতে হয়। তো প্রার্থীর সন্তানের আয়কর নথিও জমা দেওয়ার একটি বিধান চালু করেছে বর্তমান ইসি, যেটা খুবই ইফেক্টিভ ছিল। কারণ কি, আমরা ইতিপূর্বে দেখেছি যে যারাই ক্ষমতায় গিয়েছে, যে বা যারা, প্রত্যেককে বা বেশিরভাগ নেতাকর্মীকে দেখা গেছে নামে বেনামে অগাধ টাকার অডেল পাহাড়, দেশে এবং বিদেশে সর্বত্র। তো সেই নামে বেনামের ভিতরে দেখা যাচ্ছে নিজের নামে হচ্ছে, সন্তানের নামে হচ্ছে, স্ত্রীদের নামে হচ্ছে, বিভিন্নভাবে এই টাকা কালেক্ট করার বা টাকা ইনকাম করার যে একটি বিষয়, সেটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। সেই জায়গা থেকে বর্তমান নির্বাচন কমিশন তারা একটি এভাবে করেছিল, আইন করেছিল যে প্রত্যেক ক্যান্ডিডেট যারা ভোটে প্রার্থী হবেন, তারা তাদের হিসাবের সময় তাদের নিজেদের যেমন আয়কর নথি জমা দিতে হবে, সাথে সাথে সন্তানদের আয়কর নথিটাও জমা দিতে হবে। এই জায়গায় আমি মনে করি স্ত্রীর আয়কর নথির জমা দেওয়াটাও বাধ্যতামূলক করা উচিত। কারণ কি, পরবর্তীতে আসলে কার কয় টাকা ছিল সেটা হিসাব বেরিয়ে আসবে, সাথে কত টাকা বাড়লো। উনি ক্ষমতায় আসার আগে তার সন্তানের আয়কর ফাইলে কয় কোটি টাকা ছিল, আর উনি ক্ষমতায় আসার পরে বা ইলেকশনে নির্বাচিত হওয়ার পরে তার সন্তান বা তার স্ত্রীদের কত শত কোটি টাকার মালিক হলো, সেটা আমাদের দেখার অধিকার রয়েছে। কারণ এই দেশটা আমাদের, এই দেশের প্রত্যেকটা অণু থেকে অণু সবকিছু আমাদের। সেই জায়গা থেকে কেউ যেন কোনোভাবে অবৈধভাবে ইনকাম করতে না পারে, দেশের ক্ষতি না করতে পারে, দেশের টাকা আত্মসাৎ করতে না পারে, বা ইলিগেল পন্থায় কেউ যেন রাতারাতি টাকার পাহাড় জমাইতে না পারে, সেই বিষয়টা বন্ধ করতে গেলে নির্বাচন কমিশন যেই এটা করেছেন, আইনটা করতে চাচ্ছেন, সেটা অবশ্যই যথাযথ। কিন্তু এই জায়গায় বিএনপি ভেটো দিচ্ছেন। যদি আমি রিপোর্টটা পড়ি, যে প্রার্থীর সন্তানের আয়কর নথি জমা দেওয়ার বিধান নিয়ে আপত্তি বিএনপির। কি কারণে আপত্তি জানাচ্ছে? মনোনয়ন ফরমে প্রার্থীর সন্তানেরও আয়কর নথি জমা দিতে হবে, এই বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, আরপিওতে কোথাও এই বিধান নেই। আমার কথা হচ্ছে, আরপিওতে আছে কি নাই সেটার থেকে বড় প্রশ্ন, এই নথিতে এই বক্তব্যটা থাকলে বা সন্তানদের আয়কর ফাইলটা জমা দেওয়ার বিধানটা থাকলে বিএনপির ক্ষতিটা কি হচ্ছে এবং দেশের লাভটা কি হচ্ছে। আমরা যদি লাভ এবং নোকসান এই দুটোর হিসাব কষি, তাহলে আমরা দেখি এই বিধানটা যুক্ত করলেই বরং আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। মনোনয়ন ফরমে প্রার্থীর সন্তানেরও আয়কর নথি জমা দিতে হবে, এই বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, আরপিওতে কোথাও এই বিধান নেই। আরপিওতে থাকাটা তো আসলেই জরুরি না, বাধ্যতামূলক ছিল না। রোববার 28শে ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বেশিরভাগ প্রার্থীর সন্তানেরা নিজেরাই ট্যাক্স প্রদান করেন, কেউ দেশের বাইরে থাকেন, তারা আর্থিকভাবে নিজেরা প্রতিষ্ঠিত। মনোনয়ন ফরমে প্রার্থীর সন্তানের আয়কর নথি জমা দেওয়ার বিষয়টি বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, এই ব্যাপারটি তারা ব্যাখ্যা করবেন, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামাত ও এনসিপি জোট করবে কি করবে না সেটা তাদের বিষয়, এটা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। বিএনপির শরিকদের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে হয়তো এখনো কিছু পরিবর্তন আসতে পারে। তো এই জায়গায় বিষয়টা স্পষ্ট যে নির্বাচন কমিশন চাচ্ছিলেন যে প্রার্থীদের তো প্রত্যেকেরই আয়কর নথি জমা দিতে হয়, হিসাব বিবরণী জমা দিতে হয়, সেই হিসাব বিবরণীর জায়গায় সন্তানদের, বরঞ্চ আমি মনে করি স্ত্রীদেরও
আয়কর নথিটা সেখানে জমা দেওয়া উচিত। যেই বক্তব্য আমি আগেই বললাম যে নামে বেনামে যেভাবে আমরা টাকা কামাইতে দেখেছি, ইতিপূর্বে দেখেছি যে এক একজন মানুষ বিদেশে কত টাকা পাচার করেছে, এই বিষয়টা বন্ধ করার জন্য সকলের আয়কর নথি এখানে থাকতে হবে। দ্বিতীয় আরো কিছু বিধিমালা চেঞ্জ করতে হবে, সেটা হয়তো আরপিওর বিষয় না বা নির্বাচন কমিশনের বিষয় নয়, তবে সেটা অবশ্যই সরকার যারাই ক্ষমতা আসবেন তাদের কাছে আহ্বান থাকবে যে প্রত্যেক এমপি যারা নির্বাচিত হবেন প্রত্যেকের তারা প্রত্যেক বছরে তাদের যে আয়কর নথি সেটা পাবলিকলি প্রকাশ করতে হবে। যেহেতু তারা আমাদের দেশের টাকা তাদের হাতে, তারা কতটা আমানতদারির সাথে আমাদের দায়িত্ব পালন করছেন, আমানতদারির সাথে দেশের সম্পদকে রক্ষা করছেন নাকি নিজেরা ভক্ষণ করছেন, সেটা জানবার অধিকার আমাদের রয়েছে। যেহেতু আমরা তাদেরকে ক্ষমতায় পাঠাচ্ছি ভোট দিয়ে, আমাদের ভোটে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছেন, অতএব তারা কেউ হনু নন, তারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তারা কেউ রাষ্ট্রের মালিক নন, এটা মনে রাখতে হবে। যদি কেউ মনে করেন প্রত্যেক বছরে সে পাবলিকলি তার সম্পদের হিসাবের বিবরণীটা জমা দিবেন না, তাহলে তার মতো মানুষ অন্তত বাংলাদেশের রাজনীতিতে আসা উচিত না। বুঝে নেওয়া হবে যে ওই লোকটার ভিতরে অসততা রয়েছে, সেই লোকটা আগেই চুরিচামারি করার প্ল্যান করে রেখেছেন, তিনি নিজেই হয়তো বাংলাদেশকে গিলে খাওয়ার একটি প্ল্যান করছেন, হয়তো সুযোগের অপেক্ষা, সুযোগ পেলে পুরো বাংলাদেশকেই খেয়ে ফেলবেন। যে কারণে মূলত তারা আয়কর নথি প্রকাশ করতে ভয় পান। আমরা তো এই সরকার আসার সাথে সাথে আমি বলেছিলাম যে এই সরকার যে এসেছে অন্তত এই সরকারকে সেই দৃষ্টান্তটা রাখতে হবে, যেন তাদের প্রত্যেকে তাদের যে কয়জন উপদেষ্টা সকলে যেন তাদের হিসাবের যেই বিবরণীটা সেটা শুরুতেই পাবলিকলি ওপেন করে দেন, এবং যখন তারা এখান থেকে চলে যাবেন তখনই যেন এই হিসাবের বিবরণীটা সকলের সামনে উন্মোচন করেন। সেটা যদি করার একটি দৃষ্টান্ত এই সরকার দিত, পরবর্তী নির্বাচিত সরকারের থেকেও আমরা সেটা সহজে আদায় করতে পারতাম। যেহেতু এই সরকার করেনি, এই বিধানটা আমাদের পরবর্তী সরকারের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য আমি মনে করি সামনে যারাই আসবেন, আমি ধারণা হয়তো বিএনপি ক্ষমতায় আসবেন, তো বিএনপির এই গুরু দায়িত্বটা তাদের পালন করতে হবে। হয়তোবা তাদের অনেকের বিরুদ্ধে যাবে, অনেকেই বিএনপির অনেকেই হয়তো ভেটো দিবেন, কিন্তু আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান তিনি যেভাবে গতকালকে একটি কাণ্ড আমরা দেখেছি যে 27 তারিখে গতকালকে যখন তিনি হাদির কবরে জিয়ারত করতে আসছিলেন, কবর জিয়ারতের সময় দূর থেকে এক ব্যক্তি তাকে বকাবাধ্য করেছেন, যেটা কেউ শুনে তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তারেক রহমান যখন বিষয়টা জানতে পারেন তিনি নিজ উদ্যোগে নির্দেশ দেন যে তাকে যেন ছাড়িয়ে নেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, কারণ প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সেই অধিকারে আমি বিশ্বাসী। এটা অবশ্যই তারেক রহমানের একটি ভালো কাজ, এবং এই ধরনের কাজ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি যে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবেন বা যিনি রাষ্ট্র ক্ষমতার কোনো একটা অংশের অংশীদারি হবেন, তিনি নিজেকে হনু মনে করতেন, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, তার বিরুদ্ধে কেউ কার্টুন ছাপাইতে পারবে না, তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তিতাস গ্যাসের একটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। এমন এক্সাম্পল আমাদের বাংলাদেশে ভরি ভরি দেওয়া যাবে। সেই জায়গা থেকে তারেক রহমান যেই দৃষ্টান্ত আমাদের সামনে দেখালেন সেটা অবশ্যই আমাদেরকে অভিভূত করেছে, এবং আমি মনে করি এই তারেক রহমানই বাংলাদেশকে সুসংগঠিত করতে পারবেন, এবং এই তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে নতুন দিগন্ত খুঁজে পাবে, এবং এই বাংলাদেশের যে দুর্নীতি মুক্তির যে অভিযান সেটাই তারেক রহমানের হাত ধরেই করা সম্ভব। সেজন্য আমি তারেক রহমান স্যারের কাছে অবশ্যই আমি আহ্বান করব, আবদার রাখবো যে তিনি যেন নিজ উদ্যোগে এই ধরনের যে কালচার অর্থাৎ সেগুলি বন্ধ করেন, বিশেষত যারা নির্বাচিত হন তারা কেউ যেন হনু মনে না করেন নিজেদেরকে, এবং সকলের সম্পদের হিসাবের বিবরণী যেন পাবলিকলি প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাইমে ওপেন করা হয়, বিশেষত যখন সম্পদের হিসাব নবায়ন করা হয়, বিশেষ করে জুন জুলাইতে বা নভেম্বরের আগে সর্বশেষ এনবিআর এ ট্যাক্স ফাইল করতে হয়, ওই সময় যেন ওই ট্যাক্স ফাইলটা যেন পাবলিকলি ওপেন করে দেওয়া হয়। এই আহ্বানটা আমার থাকলো। এই টপিকস আমার এখানেই শেষ করব। দ্বিতীয় যে টপিকসটা সেটি হচ্ছে আমরা কেরানীগঞ্জে হাসনাবাদের ওইদিকে সেখানে আমরা একটা ঘটনা দেখেছি যে একটা 3 তলা না 4 তলা একটা বিল্ডিং এ সেখানে মাদ্রাসার জন্য রুম ভাড়া করে বিগত সম্ভবত 3 বছর যাবত মাদ্রাসা পরিচালনা করে আসতেছিল। পরশুদিন সম্ভবত যে সেখানে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণে দেওয়াল ভেঙে গেছে, ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীমে ফাটল দেখা গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং সেখান থেকে আজকে আমি প্রথম আলোতে নিউজ দেখলাম যে এটা নাকি জঙ্গি কানেকশন থাকতে পারে, এবং সেখান থেকে কিছু জঙ্গি সরঞ্জাম বিশেষত ককটেল বা বোম এই ধরনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এটা খুবই বিস্ময়কর বিষয়। এই বিষয়টা নিয়ে আমি সেন্সিটিভলি একটু কথা বলতে চাই, যেহেতু আমি নিজে একজন আলেম। এই আলেম হওয়ার কারণে
এবং বিগত দিনগুলিতে এই জঙ্গি নাটকগুলি এত পরিমাণে দেখেছি, যে কারণে না এটাকে আমি সরাসরি বিশ্বাস করতে পারি, আবার এটাকে অবিশ্বাসের খাতায় আমি ফেলে দিতে চাই না। কেন? কারণ আমরা ইতিপূর্বে 2005 সালে সিরিজ বোমা দেখেছি, সারা বাংলাদেশ ব্যাপী 163 জেলায় একসাথে একযোগে বোমা হামলার ঘটনা ঘটেছে। 21 আগস্টের ঘটনা আমরা দেখেছি, এরপরে 76 গেজের বোমা আমরা দেখেছি। তো সার্বিক বিষয়কে সামনে রাখলে এটাকে একেবারেই যে আমরা অবিশ্বাস করব সেটা আমি পারি না। আবার ঠিক শোনার সাথে সাথে যে বিশ্বাস করব সেটাও আমরা পারি না, এই কারণে যে আমরা এরকম হাজার হাজার কেস আমরা স্টাডি করেছি, যে এই কেসগুলিতে মূলত সরকার চেয়েছে যে এই লোকটাকে ধরতে হবে, সরকার চেয়েছে যে এই নাটকের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আমাদের কক্ষিগত করতে হবে, সরকার চেয়েছে এই জঙ্গি নাটকগুলি মঞ্চস্থ করেই পশ্চিমাদেরকে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আসলে এই জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠবে। এই কারণে এই জঙ্গির নাটকগুলি সাজিয়ে মূলত সরকারের যেই দীর্ঘমেয়াদী পট, সেই পট তারা পাকাপোক্ত করেছে, অর্থাৎ ক্ষমতার যেই দীর্ঘমেয়াদের পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়নের জন্য এই নাটকগুলি করেছেন। যেটা আমরা দেখেছি বিগত সময়ে এই ন্যারেটিভগুলি দাঁড় করিয়েছে প্রথম আলো, ন্যারেটিভগুলি দাঁড় করেছে ডেইলি স্টার সহ বাংলাদেশের অনেক অনেক পত্রিকা। এবং বাংলাদেশের তো একটি নেচার এরকম যে কোনো একটা পত্রিকা কোনো একটা নিউজ করলে সকল মিডিয়া সেই নিউজটা একই সেম কপি পেস্ট করে চালিয়ে দিচ্ছে, দেদারছে। কেউ কোনো জবাবদিহিতার আওতায় কাউকে আনছে না, এমনকি রেফারেন্সটা পর্যন্ত তারা দিচ্ছে না যে প্রথম আলোর নিউজ বা অমুক পত্রিকার নিউজ। এই রেফারেন্সটাকেও তারা গায়েব করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে, অথচ সেম বক্তব্য, সেম হেডলাইন, আকার রস্বইকার দীর্ঘিকার কোনো জায়গায় কোনো এলোমেলো নেই, নিজের বক্তব্য বলে কোনো কিছুই নেই। এই বিষয়গুলি দেখে দেখে আমরা এতটাই ভীত সন্ত্রস্ত, যখন কোনো জায়গায় যদি সত্যিকার অর্থেও এরকম কোনো ঘটনা ঘটে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। সেই জায়গা থেকে আমি আসলে মূল পয়েন্ট যেখানে আলোচনা করতে যাচ্ছি, যে এখান থেকে কোনো নিউজে আমি দেখলাম যে সেখানে কিছু রাসায়নিক বোতল পাওয়া গেছে, যেগুলি দাহ পদার্থ বা যেগুলি আগুন লাগলে সাথে সাথে একেবারে বাস্ট হয়ে যাবে, আরো আগুনকে বাড়িয়ে দিবে। সেই বোতলগুলি তথা ড্রামগুলি সেগুলি কিন্তু রক্ষিতভাবে সংরক্ষিত ছিল, সেগুলি কিন্তু একেবারেই কোনো কিছু হয়নি। এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন, একেবারে বড় একটা প্রশ্ন তৈরি করে যে এত বড় দুর্ঘটনা, এত বড় একটি সেখানে হলো যে ক্ষতিগ্রস্ত হলো, পুরা ভবন ক্ষতিগ্রস্ত হলো, ভবনের ভীমটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় এই বিস্ফোরণে এই পদার্থগুলি কেন স্বাভাবিকভাবেই থাকলো, কেন সেই পদার্থগুলি হলো না, মানে নষ্ট হলো না, বা সেটাতে কেন অগ্নিকাণ্ড ঘটলো না? এই বিষয়টা আসলেই খুবই চিন্তার বিষয়। সাথে সাথে আমি যেই পরামর্শটা মূলত দেব, যে আমরা এখন আর কোনো বাহিনীর স্পষ্ট করে বলতেছি, সরকারি যতগুলি বাহিনী আছে, গোয়েন্দা ডিপার্টমেন্টের যতগুলি বাহিনী আছে, কোনো বাহিনীর কোনো তদন্তকে আমরা বিশ্বাস করি না। স্পষ্ট বক্তব্য, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, বা হোক, সিআইডি হোক, অথবা ডিবি পুলিশ হোক, কোনো বাহিনীর কোনো তথ্য আমরা এখন আর বিশ্বাস করি না। বরং আমি এই জায়গা থেকে, যেহেতু এখন কওমি মাদ্রাসার একটি সর্বোচ্চ বোর্ড আছে আল হায়াতুল উলিয়া, যে আল হায়াতুল উলিয়া এর আন্ডারে যেহেতু এটা সরকার অনুমোদিত, এদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে অনতি বিলম্বে তারা একটি বোর্ড গঠন করবেন, এই বোর্ডের আন্ডারে তারা একটি কমিটি গঠন করবেন, বা তারা একটি কয়েকজনের একটি টিম গঠন করবেন, যেই টিমের দায়িত্ব হবে এই টোটাল বিষয়টা পর্যবেক্ষণ করা, এটা নিয়ে গবেষণা করা এবং একটা রিপোর্ট করা। আসলে এই ঘটনাটা কি ঘটেছে, কিভাবে হয়েছে, সেই বিষয়টা তারা দেখবে। দেখার পরে তারা বাস্তবিক যে রিপোর্ট, সেই রিপোর্টটা দিবেন। প্রয়োজনে তারা সরকারি যে বাহিনী তাদের সাথে মিলেই কাজটা করতে পারেন। যেহেতু সরকারি বাহিনীগুলি এখানে কাজ করবেন, অবভিয়াসলি তারা কাজ করার কথা। তো এখানে যদি হায়াতুল উলিয়া তারা ইনভলভ থাকেন এবং তাদের 3 জন বা 5 জন বা 4 জন লোক এখানে থাকে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তারা বর্তমান সরকার অনুমোদিত একটু প্রতিষ্ঠান, অতএব তাদেরকে খাটো করার কোনো সুযোগ আমার মনে হয় না এই সরকার দেখাইতে পারবে। যদি সরকারি বাহিনী যারা তাদের সাথে নেগোসিয়েশন নাও করে, অন্তত তারা ভিন্নভাবে হলেও, এনফেরাদি ভাবে হলেও, পৃথকভাবে হলেও তারা যেন ভিন্নভাবে একটি রিপোর্ট করেন, যে রিপোর্টটা জনসম্মুখে প্রচার করবেন। এই রিপোর্ট করতে গিয়ে তারা সত্যিকার অর্থে যদি সেখানে জঙ্গি সংশ্লিষ্টতা পান, তাহলে সেটা যেন কোনো ক্রমেই হাইড না করা হয়, বরং সেটা প্রচার করে এই জঙ্গির সাথে যারা যারা জড়িত তাদেরকে পর্যাপ্ত শাস্তি দিতে হবে। আমি স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গির কোনো সুযোগ নেই। যারা জঙ্গি কার্যক্রম করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা অবৈধভাবে যেই কাজগুলি বৈধ নয়
বাংলাদেশ সরকার যেগুলি অবৈধ, সে অবৈধ কাজ কেউ করতে পারবে না। দ্বিতীয়ত, যদি সেটা না হয়, জঙ্গি সংশ্লিষ্টতা এখানে না পাওয়া যায়, জঙ্গির কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে এই যে মিডিয়াগুলি যে বক্তব্যগুলি দিল বা এই প্রশাসনিকভাবে যেই বক্তব্যগুলি আসলো, সেজন্য তাদেরকে সরি বলতে হবে এবং টোটাল বিষয়টা ওপেনলি সকল মিডিয়াতে একযোগে সেটা প্রকাশ করে তাদেরকে সরি বলতে হবে যে আসলে ঘটনাটা তা ছিল না, আমাদের সন্দেহ এরকম ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আসলে এখানে জঙ্গি কোনো কানেকশন নেই বা জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই বিষয়টা সামনে রেখে আমার মনে হয় তদন্তটা হওয়া দরকার। অন্তত এই বর্তমান বাংলাদেশে আমরা চাই না নতুন কোনো নাটক তৈরি হোক, নতুন কোনো খেল শুরু হোক। সকল খেলের সমাপ্তি ঘটিয়ে বরং আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশে কোনো জঙ্গিবাদ থাকবে না, কোনো মতাদর্শীগত কোনো লড়াই থাকবে না। হ্যাঁ, প্রত্যেকের মতাদর্শ নিয়ে থাকবে, কিন্তু লড়াই বা হানাহানি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।